স্বাগতম ডগস ফ্লাইটে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা গল্প যেটা শুনলে তুমি আর কোনোদিন পাহাড়ে ট্রেকিং করতে যাওয়ার আগে দুবার ভাববে। গল্পের নাম খাদ। লিখেছেন অয়ন কর্মকার। ৫ জন বন্ধু পাহাড়ে গিয়েছিল। একজন ফিরে আসেনি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হল সে নিজেও জানত না যে সে আর নেই। তাহলে শুরু করা যাক। পাহাড়ি বাতাসে ভেজা স্লেট আর মরা পাইন গাছের গন্ধ ছিল। আমরা সারিবদ্ধভাবে হাঁটছিলাম। জঙ্গলের নিস্তব্ধতা যেন এক ভারী বুড়ো আঙুলের মতো আমাদের কানের পর্দায় চেপে বসছিল। মিতুল দলটাকে নেতৃত্ব দিচ্ছিল। নড়বড়ে নুড়ি পাথরের ওপর ওর বুটের শব্দে ছন্দ তৈরি হচ্ছিল। পাহাড়ের চূড়া পর্যন্ত আর কতটা পথ? আমি ওপরের ঠোঁট থেকে ঘাম মুছতে মুছতে জিজ্ঞেস করলাম। নিজের গতিতে চলো রাহুল, মিতুল না ঘুরেই বলল। আলো কমে আসছে, কুয়াশা পড়ার আগেই আমাদের মালভূমিতে পৌঁছাতে হবে। আমার হাঁটু দুটো ব্যথায় চিৎকার করছে। পেছন থেকে দেবু গোঙাতে গোঙাতে বলল, আমরা কি শুধু ৫ মিনিটের জন্য থামতে পারি? মাত্র ৫ মিনিট। না, মিতুল গর্জে উঠল, তুমি এখনই থামবে, তোমার পেশিগুলো আড়ষ্ট হয়ে যাবে। নড়ো। কুয়াশা এখনই উপত্যকা বেয়ে ওপরে উঠে আসছে, প্রিয়া ক্ষীণ গলায় বলল। ওটা দেখো, যেন একটা সাদা কাফন। রূপক দেওয়া শুরু করো না প্রিয়া, সজল বলল, যদিও ওর গলায় হাঁপ ধরার ভাব ছিল। শুধু খেয়াল রাখ তুমি কোথায় পা ফেলছ। এই পথটার অর্ধেকই নষ্ট হয়ে গেছে। সজল ঠিকই বলছে। একটা গাছের শিকড়ে হোঁচট খেতেই ওকে সামলে ধরার জন্য হাত বাড়িয়ে দিয়ে আমি বললাম, তুই ঠিক আছিস দোস্ত? সজল আমার দিকে তাচাল না, সে কেবল তার ব্যাকপ্যাকের ফিতাগুলো শক্ত করে আঁকড়ে ধরল। ওটা কি শুনতে পেলে? কি শুনব? আমি জিজ্ঞেস করলাম। বাতাস, সে ফিস ফিস করে বলল। মনে হচ্ছে কেউ যেন ডাকছে, ওই গভীর গিরিখাতের নিচ থেকে। ওটা আসলে তোমার কানের ভেতরে চাপের কারণে হচ্ছে। দেবু, মাঝখানের ব্যবধানটা কমিয়ে আনো, আমরা পথ হারিয়ে ফেলছি। সূর্য যখন এবড়োখেবড়ো পাহাড়ের চূড়াগুলোর আড়ালে ডুবে গেল, আকাশটাকে রেখে গেল কালচে বেগুনি এক ছোপে, ঠিক সেই মুহূর্তে আমরা আমাদের ক্যাম্পসাইটে পৌঁছালাম। আমাদের তাঁবুগুলো থেকে ২০ গজ দূরেই ছিল সেই গিরিখাত, কুয়াশার এক পাতলা আবরণে ঢাকা, যেন এক বিশাল কালো হাঁ করা মুখ। আমরা ছোট স্টোভটির চারপাশে জড়ো হয়ে বসলাম। আমি আরও কাঠ নিয়ে আসছি। উঠে দাঁড়িয়ে আমি বললাম, বেশি দূরে যেও না। প্রিয়া সতর্ক করে বলল। গিরিখাতের কিনারাটা দেখতে যতটা দূরে মনে হয়, আসলে তার চেয়ে অনেক কাছে। আমি পথ চিনি। আমি হেসে বললাম, আমি তো আর পর্যটক নই প্রিয়া। আমার মনে আছে ডাল ভেঙে যাওয়ার সেই মটমট শব্দটা। মনে আছে আমার ডান পায়ের বুটের নিচে থাকা মাটিটা যেন হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিল। মুহূর্তের জন্য এক বমি আনা ভারহীনতা অনুভব করলাম। ভেজা মাটির সোঁদা গন্ধ আমার নাকে এসে লাগল, আর তারপরই পৃথিবীটা যেন এক পাশে হেলে পড়ল, আর বাতাসের এক প্রবল গর্জন চারপাশ কাঁপিয়ে তুলল। পরদিন সকালে আকাশের বুকে সূর্যটাকে মনে হচ্ছিল এক শীতল ফ্যাকাশে চোখ। ক্যাম্পের সীমানার কাছেই আমার ঘুম ভাঙল। শিশিরে ভিজে আমার জামাকাপড় তখন সপসপে। আমার মাথায় এক মৃদু ছান্দিক ব্যথায় দপদপ করছিল, কিন্তু শরীরের বাকি অংশটা অদ্ভুতভাবে হালকা, প্রায় অসাড় মনে হচ্ছিল। এই বন্ধুরা, আমি আগুনের গর্তটার দিকে হাঁটতে হাঁটতে বললাম, রাতটা খুব বাজে কেটেছে, আমার মনে হয় মাথায় আঘাত লেগেছে। মিতুল জ্বলন্ত অঙ্গারের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। তার মুখটা দেখে মনে হচ্ছিল যেন ধূসর পাথর দিয়ে খোদাই করা।
মিতুল, আমি জিজ্ঞেস করলাম। সে মুখ তুলল না। সজল, তুমি ঠিক আছো? আমি আমার প্রিয় বন্ধুর দিকে ঘুরে বললাম, আমি কাল রাতে তোমাকে পিছলে যেতে দেখেছি। আমি ভেবেছিলাম তুমি কিনারা থেকে নিচে পড়ে গেছ। সজল একটা পাথরের ওপর বসেছিল, দু হাতে মুখ ঢেকে। সে কাঁপছিল। তার গলা থেকে একটা চাপা ভাঙা কান্নার শব্দ বেরিয়ে এলো। সজল, কাঁদছ কেন? আমি তার কাঁধে হাত রাখতে গেলাম। আমি এখানেই আছি, তুমি ঠিক আছো? আমাদের জিনিসপত্র গুছিয়ে নেওয়া উচিত, প্রিয়া বলল। তার চোখ দুটো লাল হয়েছিল, গলার স্বর ছিল নিষ্প্রাণ। আমরা এখানে থাকতে পারবো না। রেঞ্জাররা বলেছে দুপুরের মধ্যে ঘাঁটিতে আমাদের সাথে দেখা করবে। আমরা এভাবে চলে যেতে পারি না। সূর্যের আলো সত্ত্বেও দাঁতে দাঁত চেপে দেবু তোতলিয়ে বলল, আমাদের আমাদের ওদের বলতে হবে। কি বলবে? ওদের দুজনের মাঝে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করলাম, আমি ঠিক আছি, আমার দিকে তাকাও। আমার শুধু একটু মাথা ধরেছে। সবাই এমন ভাব করছে কেন যেন কেউ মারা গেছে। সব এত তাড়াতাড়ি ঘটে গেল। সজল দীর্ঘশ্বাস ফেলে বলল, 1 সেকেন্ড আগেও ও ওখানে ছিল, কাঠ নিয়ে অভিযোগ করছিল। আর তারপর শুধু ওই শব্দটা, ওই ভয়ঙ্কর ভেজা ধপাস শব্দটা। সজল, থামো, আমি বললাম। আমার কণ্ঠস্বর চড়ে গেল। আমি পড়ে যাইনি, আমি তো ঠিক তোমার সামনেই দাঁড়িয়ে আছি। মিতুল, ওকে বলো এত নাটক করা বন্ধ করতে। মিতুল উঠে দাঁড়াল এবং আগুনের ওপর মাটি দিয়ে লাথি মারতে শুরু করল। তাঁবুগুলো গুছিয়ে নাও, 10 মিনিটের মধ্যেই আমরা রওনা হচ্ছি। মিতুল, আমার সাথে কথা বলো, আমি চিৎকার করে উঠলাম। আমি ওর দৃষ্টিসীমার ঠিক সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু ওর চোখ যেন আমাকে ভেদ করে সরাসরি আমার পায়ের পেছনের একটি আলগা তাঁবুর খুঁটির ওপর গিয়ে স্থির হল। প্রিয়া, তুমি কি আমার পানির বোতলটা দেখেছ? দেবু জিজ্ঞাসা করল। ওটা ওই পাথরের পাশে আছে, সে উত্তর দিল। সে আমার দিকে তাকাল। মুহূর্তের ভগ্নাংশের জন্য তার চোখ দুটো যেন বিস্ময়ে বড় হয়ে উঠল। সে শিউরে উঠল এবং নিজের ফ্লিস জ্যাকেটটা আরও শক্ত করে গায়ে জড়িয়ে নিল। তুমি কি ওটা অনুভব করতে পারছো? কি অনুভব করব? দেবু জানতে চাইল। একটা ঠান্ডা বাতাসের ঝাপটা, সে ফিসফিস করে বলল। মনে হলো যেন কেউ এই মাত্র আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলল। এটা পাহাড়ের ব্যাপার প্রিয়া, মিতুল বলল। তার কণ্ঠস্বর কেঁপে উঠল। এ শুধুই পাহাড়ের প্রভাব। তারা যখন নিচে নামতে শুরু করল, আমি তাদের পিছু নিলাম। পথটা ছিল খুব সরু, পাহাড়ের খাড়া গা ঘেঁষে এঁকে বেঁকে যাওয়া এক ফালি মাটির রেখা। আমি সাজলের পাশ দিয়ে হাঁটছিলাম, তার চোখের দিকে তাকানোর চেষ্টা করছিলাম। সাজল, গত গ্রীষ্মের কথা মনে আছে? আমি জিজ্ঞাসা করলাম। রিনার কথা মনে আছে? মনে আছে সমুদ্র তীরের সেই বাড়ির রাতের ঘটনাটা আমি তোমাকে কিভাবে বলেছিলাম? সাজল কোনো উত্তর দিল না। সে মাথা নিচু করেই রইল। তার পায়ের পদক্ষেপগুলো ছিল ভারী আর এলোমেলো। আমি এখনো তাকে অনুভব করতে পারি, আমি বললাম। আমার কণ্ঠস্বর নিচু হয়ে এলো, যেন জীবনের কোনো স্মৃতির মাঝে নিজেকে স্থির করার চেষ্টা করছি। ঘামের কারণে তার শরীরটা আমার শরীরের সাথে মিশে গিয়ে যেভাবে পিচ্ছিল হয়ে উঠেছিল, সেই অনুভূতির কথা মনে আছে। তার শরীরের সেই উষ্ণতার কথা মনে আছে। মনে আছে কিভাবে আমাদের শরীর একে অপরের সাথে এমনভাবে চেপে বসেছিল যে মাঝখানে এক চুল বাতাস ঢোকারও জায়গা ছিল না। আমার চিন্তাভাবনা তখন এতটাই শক্ত হয়ে উঠেছিল যে বুকে নয়, প্রাণে ব্যথা করছিল। আর যখন আমি তার ভেতরে প্রবেশ করলাম, তখন এক ভেজা ছন্দময় শব্দ বেজে উঠল, যা বাইরের সমুদ্রের ঢেউয়ের গর্জনকেও ছাপিয়ে গিয়েছিল।
তার শরীর থেকে নারকেল তেল আর লবণের মিশ্র গন্ধ আসছিল। মনে আছে তার পা যখন আমার পায়ের সাথে ঘষা খাচ্ছিল সেই স্পর্শের কথা? মনে আছে আমি যখন তার শরীরের ভেতরে নড়াচড়া করছিলাম তখন তার বুক আমার বুকের সাথে চেপে বসে কিভাবে শক্ত হয়ে উঠেছিল? সব কিছু এতটাই জীবন্ত ছিল সাজল। প্রতিটি ধাক্কা যেন একই সাথে আগুন আর রেশমের স্পর্শের মতো মনে হচ্ছিল। মনে আছে সে কিভাবে তার পিঠটা ধনুকের মতো বাঁকিয়ে নিয়েছিল, তার নিঃশ্বাস কিভাবে আটকে আসছিল, আর যখন আমার ভালোবাসা তার মনে গিয়ে আঘাত করত তখন তার মুখ থেকে বেরিয়ে আসা সেই মৃদু ও শব্দটির কথা। আমরা তখন কি ভীষণ অগোছালো ছিলাম, কি প্রবলভাবে জীবন্ত ছিলাম। শরীরের গন্ধ ছড়িয়েছিল সবখানে। সেই আর্দ্র বাতাসে যৌনতার গন্ধ ছিল ভারী হয়ে। তার দাঁতের স্পর্শ আমার কানের লতিতে কেমন লেগেছিল, সেই স্মৃতি যদি আমার মনে থাকে তবে আমি কিভাবে মৃত হতে পারি? সজল গাল বেয়ে এক ফোঁটা চোখের জল মুছল। আমি কেবলই ওর গলার আওয়াজ শুনতে পাচ্ছি। সে ফিস ফিস করে নিজেকে বলল, আমার কেবলই মনে হচ্ছে ও ওর ওই ফালতু গল্পগুলোর মধ্যে আর একটা বলতে আসছে। এটা কোনো গল্প না সজল, আমি তোর সাথেই কথা বলছি। আমি চিৎকার করে উঠলাম। আমি ওর হাতটা ধরার জন্য ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু আমার হাতটা ওর জামার হাতা ভেদ করে এমনভাবে চলে গেল যেন জালের দরজা দিয়ে ধোঁয়া ঢুকে গেল। কোনো বাধা ছিল না, কোনো উষ্ণতা ছিল না। আমি আমার হাতের তালুর দিকে তাকিয়ে রইলাম। ওটাকে শক্ত দেখাচ্ছিল। আমি আমার চামড়ার ভাঁজগুলো, নখের নিচের ময়লা দেখতে পাচ্ছিলাম। কিন্তু যখন আমি হাত দুটো একসাথে চাপ দিলাম কিছুই অনুভব করলাম না। কোনো চাপ নেই, কোনো স্পর্শ নেই। মিতুল, থামো! প্রিয়া ডেকে উঠল। ও পথের মাঝখানে থেমে গিয়েছিল। এখন কি? মিতুল জিজ্ঞেস করল। ওর কাঁধ দুটো ঝুলে পড়েছিল। আমি এটা করতে পারবো না। পাথরের দেয়ালে হেলান দিয়ে ও বলল, ও এখানে আছে, আমি জানি ও আছে, আমি অনুভব করতে পারছি ও আমাদের অনুসরণ করছে। না প্রিয়া, দেবু মিনতি করল, তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। এটা শুধু উপত্যকার প্রতিধ্বনি। এটা প্রতিধ্বনি নয়। আমি যে জায়গায় ছিলাম সেদিকে সরাসরি তাকিয়ে সে বলল। তার চোখ দুটো ছিল নিষ্প্রভ, লক্ষ্যহীন। রাহুল, তুমি? হ্যাঁ। আমি তার দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে বললাম, প্রিয়া, ওদের বলো আমি এখানে, আমি ঠিক এখানেই। সে চমকে উঠল। তার শ্বাস ছোট ছোট, ভাঙা ভাঙা হয়ে আসছিল। কি ঠান্ডা! ও যেখানে আছে সেখানে এত ঠান্ডা কেন? ওখানে কিছুই নেই প্রিয়া, মিতুল বলল, যদিও তার গলায় দৃঢ়তার অভাব ছিল। ও পড়ে গেছে, আমরা ওকে পড়তে দেখেছি। ৩০০ ফুট ওপর থেকে পাথরের ওপর। ওখান থেকে কেউ বাঁচে না। ও চলে গেছে। আমি যাইনি! আমি গর্জন করে উঠলাম। পথের ওপর একটা আলগা পাথরে লাথি মারলাম। আমার পা সোজা সেটার ভেতর দিয়ে চলে গেল। পাথরটা নড়ল না। আমাদের এগোতে হবে, প্রিয়ার হাত ধরে মিতুল বলল। এখানে থাকলে আমরা পাগল হয়ে যাব। শুনলে? ক্যাম্পসাইটের দিকে ইশারা করে দেবু ফিসফিস করে বলল। কি শুনব? মিতুল খেকিয়ে উঠল। একটা চিৎকার, দেবু বলল, যেন কেউ সাহায্যের জন্য ডাকছে গর্তের নিচ থেকে। ওটা তো পাইন গাছের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাতাস, মিতুল বলল। এগিয়ে চলো, এক্ষুনি। আমরা পাহাড় বেয়ে নামতে থাকলাম। যত এগোতে থাকলাম পৃথিবীটা যেন ততই তার রং হারাতে লাগল। গাছের সবুজ রং ফিকে হয়ে ফ্যাকাশে কয়লার মতো হয়ে গেল। আকাশটা সীসার পাইপের মতো সাদা হয়ে গেল। আমি মাটিতে নিজের ছায়ার দিকে তাকালাম।
কোনো ছায়া ছিল না। সূর্য মাথার উপরে অন্যদের লম্বা ছায়া ফেলছিল, কিন্তু আমার পায়ের তলার মাটি ফ্যাকাশে আর দাগহীনই রয়ে গেল। সজল, মাটির দিকে তাকাও। আমি ওর সামনে দিয়ে হাঁটতে হাঁটতে বললাম, দেখো, আমার কোনো ছায়া নেই। আমার ছায়া নেই কেন? সজল সোজা আমার ভেতর দিয়ে হেঁটে গেল। আমার ভেতর দিয়ে বমি বমি ভাবের একটা ঢেউ বয়ে গেল। শারীরিক অসুস্থতা নয়, বরং এক শূন্য কম্পমান অস্বস্তি। এক মুহূর্তের জন্য আমি ওর হৃৎস্পন্দন অনুভব করলাম, এক উন্মত্ত ধুক ধুক করা ছন্দ, আর ওর শোকের নিষ্পেষণকারী ভার। এটা ছিল এক দম বন্ধ করা তৈলাক্ত অনুভূতি। আমার মনে হয় বমি করে ফেলব। সজল কুঁজো হয়ে বলল, আর একটু দোস্ত। মিতুল ওর পিঠে চাপড় দিয়ে বলল, এই বাঁকটার পরেই পথের শুরু। আমি ওর মুখটা দেখা থামাতে পারছি না। সজল ফুপিয়ে কেঁদে বলল, পড়ে যাওয়ার ঠিক আগে ওকে যেমনটা দেখাচ্ছিল, ও হাসছিল। ও তো শুধু আগুনের জন্য কিছু কাঠ আনতে যাচ্ছিল। এটা একটা দুর্ঘটনা ছিল, মিতুল কাঁপা গলায় বলল। কিনারাটা নড়বড়ে ছিল। আমাদের যে কারোর সাথেই এমনটা হতে পারত। কিন্তু ওই ছিল, সজল বলল। ও ছিল রাহুল, আর আমি শুধু ওখানে দাঁড়িয়েছিলাম। আমি হাত বাড়াইনি। ও বাতাসে উঠে যাওয়ার আগ পর্যন্ত আমি চিৎকার করিনি। তুমি কিছুই করতে পারতে না, প্রিয়া মৃদুস্বরে বলল। পাহাড়টা ওকে নিয়ে গেছে, এমনটা হয়েই থাকে। ও আমাকে নিয়ে যায়নি। আমি মিতুলের চোয়ালে একটা কাল্পনিক ঘুষি ছুঁড়ে দিয়ে চিৎকার করে উঠলাম। আমার মুষ্টিটা ওর মুখের ভেতর অদৃশ্য হয়ে অন্য পাশ দিয়ে বেরিয়ে এলো। আমি এখানেই আছি। আমাকে নিয়ে এমনভাবে কথা বলা বন্ধ করো, যেন আমি একটা স্মৃতি। আমি উপত্যকার নিচের দিকে তাকালাম। আমরা রাস্তার কাছাকাছি চলে আসছিলাম। আমি একটা উদ্ধারকারী গাড়ির ছাদের ঝলক দেখতে পেলাম। দেখো, রেঞ্জাররা এসে গেছে, দেবু বলল, তার কণ্ঠে স্বস্তির সুর। আজ ওরা কিছুই খুঁজে পাবে না, মিতুল বলল। কাঁধের মধ্যে কুয়াশা খুব ঘন। লাশটা ওপরে আনার জন্য ওদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। লাশ? আমি ফিসফিস করে বললাম, কোন লাশ? আমার মনে একটা স্মৃতি ঝলকে উঠল, ভাঙা কাচের মতো ধারালো আর এবড়ো খেবড়ো। পতনটা ঝাপসা ছিল না। আমার মনে পড়ল কানের পাশ দিয়ে তীব্র বেগে বাতাস বয়ে যাওয়ার অনুভূতি। আমার মনে পড়ল আমার মাথার ওপরে ক্যাম্পসাইটটা ছোট হয়ে আসার দৃশ্য। চুলার ছোট্ট কমলা আভাটা একটা ছোট্ট স্ফুলিঙ্গে পরিণত হওয়ার দৃশ্য। আমার মনে পড়ল সেই আছড়ে পড়ার দৃশ্য। ওটা যন্ত্রণা ছিল না, ওটা ছিল হঠাৎ করে একেবারে থেমে যাওয়া। আমার নিজের পাঁজরের হাড় ভাঙার শব্দটা ছিল যেন আগুন জ্বালানোর জন্য শুকনো কাঠ ভাঙার মতো। আমার মনে পড়ল মুখে লোহার স্বাদ, আর সব কিছু অন্ধকার হয়ে যাওয়ার আগে গিরিখাতের ওপরের তারাগুলো যেভাবে লম্বা সাদা রেখায় ঝাপসা হয়ে গিয়েছিল। হায় ঈশ্বর, আমি প্রায় ফিসফিস করে বললাম, হায় ঈশ্বর, না। আমি আবার আমার হাতের দিকে তাকালাম। ওগুলো নোংরা ছিল না, ওগুলো নিখুঁত ছিল, বড্ড বেশি নিখুঁত। চড়ার সময় কোনো আঁচড় লাগেনি, কবজিতে কোনো স্পন্দন ছিল না। সজল? আমি ভাঙা গলায় ডেকে উঠলাম। দলটি ট্র্যাকের শুরুর জায়গায় পৌঁছাল। নিয়ন রঙের ভেস্ট পরা দুজন রেঞ্জার তাদের দিকে এগিয়ে এলো। আপনারা কি ওপরের শৈলশিরা থেকে আসা দলটি? লম্বা রেঞ্জারটি জিজ্ঞেস করল। মিতুল মাথা নাড়ল। সে কথা বলতে পারছিল না। আজ সকালে আমরা রেডিওতে বিপদ সংকেত শুনেছি, রেঞ্জারটি বলল। কি হয়েছে? আমাদের এক বন্ধু, প্রিয়া কাঁপা গলায় বলল, ও পড়ে গেছে গত রাতে উত্তর গিরিখাতের কাছে। নাম? রেঞ্জারটি একটি নোটপ্যাড বের করে জিজ্ঞেস করল। রাহুল, মিতুল বলল। রাহুল ব্যানার্জি,
24। ঠিক কোথায় সে পড়ে গিয়েছিল? পুরনো পাইন বনের কাছের মালভূমিটায়, মিতুল বলল। ঢালু জায়গাটা ভেঙে গেছে। ও কি উঠে আসতে পেরেছে? রেঞ্জার জিজ্ঞেস করল, যদিও তার কথায় আশার ছাপ ছিল না। না, সজল ভাঙা গলায় ফিসফিস করে বলল। আমরা টর্চ লাইট দিয়ে নিচে তাকিয়েছিলাম। আমরা ওকে দেখেছিলাম। ও নড়ছিল না। ওর শরীরটা মোচড়ানো ছিল। ওর মাথাটা ভুল কোণে ছিল। আমি সেখানে দাঁড়িয়ে ওদের মুখে আমার নিজের মৃত্যুর বর্ণনা শুনছিলাম। মনে হচ্ছিল যেন অন্য কারো জীবনের সিনেমা দেখছি। ওরা যে রাহুলের কথা বলছিল, আমি নিজেকে সেই রাহুল বলে মনে হচ্ছিল না। আমার নিজেকে একজন দর্শক, এমন এক নাটকের নেপথ্যে থাকা এক প্রেতাত্মা বলে মনে হচ্ছিল, যেখানে আমার থাকার কথা নয়। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা উদ্ধার কাজ শুরু করব, রেঞ্জার বলল। রাতে উদ্ধারের জন্য এই ভূখণ্ড খুবই বিপজ্জনক। আপনাদের বেস ক্যাম্পে যেতে হবে। চা নিয়ে আসুন, কাউন্সেলরের সাথে কথা বলুন। আমি চা চাই না, সজল বলল। আমি আমার বন্ধুকে ফিরে পেতে চাই। আমি জানি বাবা, সজলের কাঁধে হাত রেখে রেঞ্জারটি বলল। আমি দুঃখিত। দলটি অপেক্ষারত জিপটির দিকে হাঁটতে শুরু করল। আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। পায়ের তলার নুড়ি পাথরগুলোকে যেন কিছুই মনে হচ্ছিল না। বাতাস আমার পাশ দিয়ে না গিয়ে আমার ভেতর দিয়ে বয়ে যাচ্ছিল। দাঁড়ান, আমি চিৎকার করে বললাম, আমাকে এখানে ফেলে যাবেন না। আমি জিপটির দিকে দৌড়ালাম, কিন্তু আমার পা দুটো ভারী লাগছিল, যেন আমি কোমর সমান জলের মধ্যে দিয়ে দৌড়াচ্ছি। প্রতিটি পদক্ষেপই ছিল ইচ্ছা শক্তির এক কঠিন পরীক্ষা। প্রিয়া, আমার দিকে তাকাও। তুমি আমাকে আগেও অনুভব করেছ, এখন আমার দিকে তাকাও। প্রিয়া জিপের দরজার কাছে এসে থামল। সে পথের দিকে ফিরে তাকাল। তার চোখ ছায়া, গাছ আর শূন্য বাতাসকে খুঁজছিল। না, দাঁড়াও। আমি তাদের পিছু ধাবা করতে শুরু করলাম। আমি ছুটতে থাকলাম, এতক্ষণ ধরে যে আমার ফুসফুস যেন জ্বলে যাওয়ার উপক্রম হল, অথচ শ্বাস নেওয়ার মতো এক বিন্দু বাতাসও অবশিষ্ট ছিল না। আমি ছুটতেই থাকলাম, যতক্ষণ না জিপ গাড়িটি কেবল দুটি লাল পেছনের বাতিতে পরিণত হয়ে নিচের বনের আবছায়ায় মিলিয়ে গেল। আমি একা হয়ে পড়লাম। পাহাড়টাকে এখন অন্যরকম মনে হচ্ছিল। গাছগুলো এখন আর নিছক গাছ ছিল না, তারা যেন হয়ে উঠেছিল প্রাচীন উদাসীন সব প্রহরী। পাথরগুলো এখন আর সাধারণ শিলাখণ্ড ছিল না, তারা ছিল যেন এই পৃথিবীরই হাড়গোড়। আমি পিছু ফিরলাম, সেই মেঠো পথের দিকে, সেই গিরিখাতের দিকে। মনে হলো যেন চোখের পলক ফেলার আগেই আমি নিজেকে আবার সেই খাড়া পাহাড়ের কিনারে আবিষ্কার করলাম। দূরত্বের আর কোনো গুরুত্ব রইল না। স্থান বা পরিসর সবই যেন হয়ে উঠল এক নিছক বিভ্রণ। আমি ঠিক সেই সরু ধারের ওপর গিয়ে দাঁড়ালাম, যেখানকার মাটি কিছুক্ষণ আগেই ধসে গিয়েছিল। আমি নিচের সেই গভীর অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। অনেক নিচে, দুটি এবড়োখেবড়ো পাথরের খাঁজে আটকে থাকা অবস্থায় আমি লাল রঙের কিছু একটা দেখতে পেলাম। ওটা ছিল একটা জ্যাকেট, আমারই জ্যাকেট। আমি যেন ধীরে ধীরে নিচে ভেসে গেলাম। এবার আমি নিচে পড়ে যাইনি, বরং আমি কেবল ওপরের অস্তিত্বটুকু মুছে ফেলে নিচের জগতে নতুন করে আবির্ভূত হলাম। দেহটা ওখানেই পড়েছিল। দেখে মনে হচ্ছিল যেন ফেলে দেওয়া কোনো পুতুল। হাত পাগুলো এমন সব অদ্ভুত ভঙ্গিতে ছড়িয়ে ছিটিয়েছিল যে তা দেখে আমার পেটের ভেতরটা গুলিয়ে উঠল। মুখটা ছিল অন্যদিকে ফেরানো। ভেজা শ্যাওলার আড়ালে
মুখটা যেন সিঁধিয়ে গিয়েছিল। এক হাত ছিল সামনের দিকে বাড়ানো, আঙুলগুলো ছিল মুষ্টিবদ্ধ, যেন সে শূন্যকেই আঁকড়ে ধরার চেষ্টা করছে। ওটা কি আমি ফিসফিস করে বললাম। জ্যাকেটের লাল কাপড়টুকু স্পর্শ করার জন্য আমি হাত বাড়ালাম, কিন্তু আমার হাত নাইলনের বুনন ভেদ করে, চামড়া ভেদ করে, হাড় ভেদ করে সরাসরি গলে গেল। কোনো সংযোগই স্থাপিত হলো না। পাথরের ওপর পড়ে থাকা ওই বস্তুটা ছিল কেবলই মাংস আর কাপড়ের সমষ্টি, আর আমি ছিলাম সম্পূর্ণ ভিন্ন কিছু। আমি ছিলাম কেবলই একটি ভাবনা, একটি আর্তচিৎকারের রেশ মাত্র। রাহুল, কণ্ঠস্বরটি ছিল ক্ষীণ। পাহাড়ের চূড়া থেকে ভেসে আসছিল সেই ডাক। আমি ওপরের দিকে তাকালাম। পাহাড়ের একেবারে কিনারে দাঁড়িয়েছিল একটি অবয়ব, উদীয়মান চাঁদের আলোয় যার আকৃতিটি কেবলই একটি ছায়ার মতো দেখাচ্ছিল। ওটা ছিল সজল। সে ফিরে এসেছে। সজল! আমি চিৎকার করে ডাকলাম, যদিও আমি জানতাম সে আমার ডাক শুনতে পাবে না। সে একেবারে কিনারে বসে পড়ল। তার পা দুটো অতল গহ্বরের ওপর ঝুলছিল। তাকে ক্লান্ত দেখাচ্ছিল। চাঁদের আলোয় তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি জানি তুমি এখানেই আছো রাহুল, সে শূন্যে বলল। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু বাতাসটা ভারী লাগছে, ঠিক যেমনটা আমরা তোমার ঘরে বসে পুরনো রেকর্ডগুলো শুনতাম। তুমি সব সময় অনেকটা জায়গা জুড়ে থাকতে। আমি এখানেই আছি সজল, আমি তার পাশে গিয়ে বসতে বসতে বললাম। আমিও তার মতো করে বসলাম। আমার অলিক পা দুটো ৩০০ ফুটের খাদে ঝুলছিল। আমি কেবল সেই সব কাজের কথা ভাবি যা আমরা করিনি, সে বলল। আগামী বছর আমাদের লাদাখ যাওয়ার কথা ছিল। তুমি অবশেষে রিনাকে তোমার সাথে থাকতে বলার কথা ভাবছিলে। আমাদের হাতে সময় ছিল, আমাদের হাতে অনেক অনেক সময় ছিল। আমি এখানেই আছি সজল, আমি তার পাশে গিয়ে বসতে বসতে বললাম। আমিও তার মতো করে বসলাম। আমার অলিক পা দুটো ৩০০ ফুটের খাদে ঝুলছিল। আমি কেবল সেই সব কাজের কথা ভাবি যা আমরা করিনি, সে বলল। আগামী বছর আমাদের লাদাখ যাওয়ার কথা ছিল। তুমি অবশেষে রিনাকে তোমার সাথে থাকতে বলার কথা ভাবছিলে। আমাদের হাতে সময় ছিল, আমাদের হাতে অনেক অনেক সময় ছিল। আমি জানি, আমি বললাম। আমি দুঃখিত, আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। মিতুল ভাবে আমি পাগল হয়ে যাচ্ছি। সজল শুকনো খকখকে শব্দে হেসে উঠল। ও বলে আমাকে এটা মেনে নিতে হবে, কিন্তু পৃথিবীর মাঝের একটা শূন্যটাকে কি করে মেনে নেওয়া যায়? তুমিই তো ছিলে সেই সরব মানুষটা, তুমিই তো সবসময় জানতে কোন পথে যেতে হবে। এখন শুধু নিস্তব্ধতা। আমার জন্য নিস্তব্ধতা নয়, আমি বললাম। আমি সব কিছু শুনতে পাই। আমি শুনতে পাই গাছের পাতার মধ্যে দিয়ে রসের চলাচল। আমি শুনতে পাই মেঘেরা পাহাড়ের চূড়ায় গা ঘষে যাচ্ছে। আমি তোমার ফ্লাস্কটা এনেছি। সজল তার পকেট থেকে একটা ধাতব পাত্র বের করতে করতে বলল, যেটা তুমি ক্যাম্পে ফেলে দিয়েছিলে। আমি ভেবেছিলাম, আমি জানি না কি ভেবেছিলাম, হয়তো এটা এখানে আনলে তুমি এসে নিয়ে যাবে। সে ফ্লাস্কটা তাকের ওপর রাখল। আমি সেটার দিকে হাত বাড়ালাম, কিন্তু আমার আঙুলগুলো ধাতুর ওপর দিয়ে এমনভাবে চলে গেল যেন ওটা আলো দিয়ে তৈরি। আমি আর সহ্য করতে পারছি না সজল, আমি বললাম। যে অশ্রুগুলো আসলে অশ্রু নয়, সেগুলো আমার দৃষ্টি ঝাপসা করে দিচ্ছিল। আমি আর কিছুই সহ্য করতে পারছি না। হ্রদের ধারের সেই রাতের কথা মনে আছে তোমার? সজল জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর নরম হয়ে আসছিল।
যখন আমরা মাতাল হয়ে দ্বীপে সাঁতরে যাওয়ার চেষ্টা করেছিলাম, তখনও তুমি প্রায় ডুবেই গিয়েছিলে। আমাকে তোমার চুল ধরে টেনে ফিরিয়ে আনতে হয়েছিল। তুমি আমার বুকে ঘুষি মেরে বলেছিলে আমি তোমার মেজাজটাই নষ্ট করে দিয়েছি। আমার মনে আছে, আমি বললাম, আমার মনে আছে জলটা ছিল বরফ ঠান্ডা। আমার মনে আছে আমার কলারের ওপর তোমার হাতের স্পর্শটা কেমন ছিল। ইস, যদি এখনো তোমাকে টেনে ফিরিয়ে আনতে পারতাম। সে বলল। সে সামনের দিকে ঝুঁকে পড়ল, যেখানে আমার দেহটা পড়েছিল সেই অন্ধকারের দিকে। ইস, যদি হাত বাড়িয়ে তোমাকে তুলে আনতে পারতাম। আমার মনে আছে, আমার মনে আছে জলটা ছিল বরফ ঠান্ডা। আমার মনে আছে আমার কলারের ওপর তোমার হাতের স্পর্শটা কেমন ছিল। ইস, যদি এখনো তোমাকে টেনে ফিরিয়ে আনতে পারতাম, সে বলল। সে সামনের দিকে ঝুঁকে পড়ল, যেখানে আমার দেহটা পড়েছিল সেই অন্ধকারের দিকে এক দৃষ্টে তাকিয়ে। ইস, যদি হাত বাড়িয়ে তোমাকে তুলে আনতে পারতাম। তুমি পারবে না, আমি বললাম। ঠিক আছে, তোমাকে অন্যদের কাছে ফিরে যেতে হবে। আমি ফিরে যেতে চাই না, সে ফিসফিস করে বলল। যদি আমি ফিরে যাই তবে সেটা সত্যি হয়ে যাবে। যদি আমি এখানে থাকি, হয়তো এটা শুধু একটা স্বপ্ন। হয়তো আমি ঘুম থেকে উঠব আর তুমি আমাকে ঝাঁকাতে থাকবে, বলবে চা ঠান্ডা হয়ে গেছে। সজল, আমার কথা শোনো। আমি আরও কাছে ঝুঁকে বললাম, তোমাকে বাঁচতে হবে। তোমাকে রিনাকে বলতে হবে, তাকে বলতে হবে যে আমার সেই সমুদ্রের ধারের বাড়িটার কথা মনে আছে। তাকে বলতে হবে যে নোনতা গন্ধ আর তার স্বাদটাই ছিল আমার শেষ ভালো লাগার স্মৃতি। সজল কেঁপে উঠল, সে তার বাহু ঘষতে লাগল। তাপমাত্রা হঠাৎ কমে গেল। তুমি কি চলে যাচ্ছ? আমি জানি না, আমি বললাম। আমি জানি না কোথায় যাব। আমার মনে হচ্ছে আমি একটা দেয়ালের সাথে কথা বলছি। সে চোখ মুছতে মুছতে বলল, আমি এখানে বসে পাগলের মতো বাতাসের সাথে কথা বলছি। তুমি এখানে নেই, তুমি নিচে আছো, আর তুমি এখন আর তুমিও নও। আমি 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 জোর দিয়ে বললাম, আমি এখানেই আছি, আমার দিকে তাকাও। আমি তার দিকে ঝাঁপিয়ে পড়লাম, তাকে আমাকে দেখতে বাধ্য করার চেষ্টায়, সেই আবরণটা ভাঙার জন্য যথেষ্ট শক্তি সঞ্চয় করার চেষ্টায়। আমি তার নাম ধরে চিৎকার করতে থাকলাম, যতক্ষণ না আমার অস্তিত্বহীন গলাটা ছিঁড়ে যাওয়ার মতো মনে হলো। সজল নড়ল না, সে শুধু ফ্লাস্কটার দিকে তাকিয়ে রইল। আমাকে যেতে হবে। মিতুল পথের শুরুতে আমার জন্য অপেক্ষা করছে। ওরা ভয় পাচ্ছে আমি কোনো বোকামি করে ফেলব। কোনো বোকামি করো না, আমি বললাম, প্লিজ। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার নড়াচড়া ছিল জড়স্বর। সে শেষবারের মতো নিচে তাকাল। বিদায়, রাহুল। না, যেও না। সে যখন কিনারা থেকে দূরে হেঁটে যাচ্ছিল, আমি তাকে অনুসরণ করলাম। সে ধীরে ধীরে হাঁটছিল, মাথা নিচু করে। প্রতি কয়েক কদম পর পর সে থেমে কাঁধের উপর দিয়ে তাকাচ্ছিল, যেন তার হাতায় কেউ টান দিচ্ছে। আমি ঠিক তোমার পেছনেই আছি, আমি বললাম। আমি তোমাকে বাড়ি পর্যন্ত অনুসরণ করব। আমি তোমার ঘরের কোণায় থাকব। আমি সেই ছায়া হয়ে থাকব যাকে তুমি চোখের কোণায় দেখতে পাবে। কিন্তু সে গিরিখাত থেকে যত দূরে সরে যাচ্ছিল, আমি একটা টান অনুভব করলাম, একটা বন্ধন যা আমি আগে খেয়াল করিনি, তা আরও শক্ত হয়ে আসছিল। যেখানে আমার দেহটা পড়েছিল, সেখান থেকে আমি কয়েকশো গজের বেশি নড়তে পারছিলাম না। জঙ্গলটা যেন আরও উঁচু হয়ে উঠছিল,
ছায়াগুলো আরও দীর্ঘ আর দুর্ভেদ্য হয়ে উঠছিল। কিন্তু সে গিরিখাত থেকে যত দূরে সরে যাচ্ছিল, আমি একটা টান অনুভব করলাম, একটা বন্ধন যা আমি আগে খেয়াল করিনি, তা আরও শক্ত হয়ে আসছিল। যেখানে আমার দেহটা পড়েছিল সেখান থেকে আমি কয়েকশো গজের বেশি নড়তে পারছিলাম না। জঙ্গলটা যেন আরও উঁচু হয়ে উঠছিল, ছায়াগুলো আরও দীর্ঘ আর দুর্ভেদ্য হয়ে উঠছিল। সজল! সে ফিরল না। সে মালভূমির কিনারায় পৌঁছে রাস্তার দিকে দীর্ঘ পথ ধরে নামতে শুরু করল। আমি আবার সেই পাথরের ধারের ওপর বসে পড়লাম। ফ্লাস্কটা তখনও ওখানেই ছিল, একটি ছোট রূপলি স্মৃতিচিহ্ন, এমন এক জীবনের যা শেষ হয়ে গিয়েছিল কেবল একটি আলগা পাথর আর এক মুহূর্তের অসতর্কতার কারণে। চাঁদ এখন অনেক উঁচুতে উঠে এসেছে, পাহাড়গুলোর ওপর ছড়িয়ে দিচ্ছে এক শীতল রূপলি আভা। আমি আমার হাতের দিকে তাকালাম। সেগুলো ক্রমশ মিলিয়ে যেতে শুরু করেছে, একেবারে স্বচ্ছ হয়ে নয়, বরং কুয়াশার সেই ধূসরতার মাঝে। আমি যেন এই ভূদৃশ্যেরই এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছি। আমি পরিণত হচ্ছি সেই শীতল বাতাসের ঝাপটায়, যা প্রিয়া অনুভব করত। আমি পরিণত হচ্ছি বাতাসের সেই শব্দে, যাকে দেবু ভয় পেত। হঠাৎই আমি এক তীব্র, তীক্ষ্ণ একাকিত্বের দংশন অনুভব করলাম। এ যেন এক শারীরিক ভার, পাহাড়টির চেয়েও অনেক বেশি ভারী। আমি মাটির সেই কর্কশ স্পর্শ অনুভব করতে চাইছিলাম। আমি শীতের সেই হুল ফোটানো অনুভূতি পেতে চাইছিলাম। আমি বেঁচে থাকার সেই অগোছালো, জটিল এবং যন্ত্রণাদায়ক বাস্তবতাটুকু অনুভব করতে চাইছিলাম। যৌন মিলনের স্মৃতি আবারও মনে পড়ল, কারোর শরীরের ভেতরে মিশে থাকার সেই অনুভূতি, সেই ঘর্ষণ, সেই উষ্ণতা, আর নিজের অস্তিত্ব সম্পর্কে সেই পরম নিশ্চিত বোধ। মনে পড়ল কিভাবে আমার হৃৎপিণ্ডটা পাঁজরের খাঁচায় আছড়ে পড়ত, যেন খাঁচায় বন্দি কোনো বুনো পাখি। এখন সেই খাঁচাটা শূন্য, পাখিটা উড়ে গেছে। এটাই কি তবে শেষ? আমি নক্ষত্রদের উদ্দেশ্য করে প্রশ্ন করলাম। কেবল পচে গলে নিঃশেষ হয়ে যাওয়ার অপেক্ষা? কোনো উত্তর এলো না। কেবল দেবদারু গাছের ফাঁক গলে বয়ে যাওয়া বাতাসের দীর্ঘ শ্বাসটুকু ছাড়া আর কিছুই শোনা গেল না। আমি অপেক্ষা করলাম, জানি না কতক্ষণ। সময়ের কোনো অর্থ থাকে না যখন তা মাপার জন্য কোনো হৃদস্পন্দনই থাকে না। সূর্য পূর্বের চূড়াগুলোর ওপর দিয়ে ধীরে ধীরে উঠতে শুরু করল, কুয়াশাকে সোনালি সাগরে পরিণত করে। আমি একটা ইঞ্জিনের শব্দ শুনলাম, তারপর কিছু কণ্ঠস্বর। দড়িগুলো নিয়ে সাবধানে থেকো, একটা কণ্ঠস্বর বলে উঠল। শিশিরের জন্য মাটি এখনো পিচ্ছিল। আমি ওদের দেখলাম, রেঞ্জাররা। ওরা পাহাড়ের কিনারায় একটা পুলি সিস্টেম বসাচ্ছিল। ওরা হেলমেট আর হার্নেস পরেছিল। ওদেরকে কি যে বলিষ্ঠ, কি যে ভারী দেখাচ্ছিল। আর তারপর আমি ওকে দেখলাম, সজল ওদের সাথে ছিল। ওর এখানে থাকার কথা ছিল না, কিন্তু ও যে বেস ক্যাম্পে থাকতে রাজি হয়নি তা স্পষ্ট ছিল। ও রেঞ্জারদের পেছনে দাঁড়িয়েছিল, ওর মুখটা ফ্যাকাশে আর দৃঢ়।
আমরা দেখতে পাচ্ছি, একজন রেঞ্জার বাইনোকুলার দিয়ে দেখতে দেখতে বলল। চিমনির তলায়, মনে হচ্ছে পরিষ্কারভাবে উদ্ধার করা হয়েছে। ও কি? সজল বলতে শুরু করে থেমে গেল। উনি চলে গেছেন বাবা, রেঞ্জারটি মৃদুস্বরে বলল। আমরা ওকে ওপরে নিয়ে আসব, তুমি পিছনে থাকো। আমি দেখলাম একজন রেঞ্জার খাড়া পাহাড়ের গা বেয়ে দড়ি বেয়ে নামতে শুরু করল। সে অত্যন্ত সাবলীলভাবে এগোচ্ছিল, পাথরের ওপর তার বুটের খটখট শব্দ হচ্ছিল। সে নিচে পৌঁছে লাল জ্যাকেটটার পাশে হাঁটু গেড়ে বসল। আমি দেখতে চাইনি। ওই ভাঙা জিনিসটা নিয়ে ওদের নাড়াচাড়া করাটা আমি দেখতে চাইনি। আমি ভেসে উপরে উঠে এসে সজলের পাশে দাঁড়ালাম। সে কাঁদছিল, ঠান্ডায় নয়, বরং এক গভীর অভ্যন্তরীণ কম্পনে। তাকে গতকালের চেয়ে বেশি বয়স্ক দেখাচ্ছিল। পাহাড়টা তার কাছ থেকেও কিছু কেড়ে নিয়েছিল। আমি এখানে, সজল, আমি ফিসফিস করে বললাম। সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে নিচের রেঞ্জারের দিকে তাকিয়েছিল। আমি দেখতে চাইনি। ওই ভাঙা জিনিসটা নিয়ে ওদের নাড়াচাড়া করাটা আমি দেখতে চাইনি। আমি ভেসে উপরে উঠে এসে সজলে পাশে দাঁড়ালাম। সে কাঁপছিল, ঠান্ডায় নয়, বরং এক গভীর অভ্যন্তরীণ কম্পনে। তাকে গতকালের চেয়ে বেশি বয়স্ক দেখাচ্ছিল। পাহাড়টা তার কাছ থেকেও কিছু কেড়ে নিয়েছিল। আমি এখানে, সজল, আমি ফিসফিস করে বললাম। সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে নিচের রেঞ্জারের দিকে তাকিয়েছিল। আমরা ওকে সুরক্ষিত করে ফেলেছি। রেডিওতে রেঞ্জারের কণ্ঠস্বর ভেসে এলো, টানা শুরু করো। উইন্সটা গুনগুন করতে শুরু করল। ধীরে ধীরে লাল বান্ডিলটা ওপরে উঠতে লাগল। বাতাসে সেটা দুলছিল, পাথরের সাথে আলতোভাবে ধাক্কা খাচ্ছিল। ওপর থেকে ওটাকে খুব ছোট দেখাচ্ছিল, খুব নগণ্য। সজল কিনারের দিকে এক পা বাড়াল। আস্তে একটা গাছের পেছন থেকে বেরিয়ে এসে মিতুল বলল। সে হাত বাড়িয়ে সজলের হাতটা ধরল। বেশি কাছে যেও না। আমি শুধু ওকে দেখতে চাই, সজল বলল। তার গলাটা ভাঙা ভাঙা ছিল। তুমি ওকে এই অবস্থায় দেখতে চাও না, মিতুল বলল। ও যেমন ছিল সেভাবেই ওকে মনে রেখো। ক্যাম্প ফায়ারের সেই মুহূর্তের কথা মনে রেখো। আমি পারছি না, সজল ফুঁপিয়ে কেঁদে বলল। আমি শুধু ওকে পড়ে যেতে দেখছি। দেহটা চূড়ায় পৌঁছাল। রেঞ্জাররা সেটাকে কিনারার ওপর দিয়ে টেনে নামিয়ে একটা হলুদ ত্রিপলের ওপর রাখল। তারা ব্যাগটার জিপ খুলল না, শুধু ফিতাগুলো বাঁধতে শুরু করল। সজল মিতুলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। সে ব্যাগটার দিকে ছুটে গিয়ে সেটার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। রাহুল, সে রুদ্ধ কণ্ঠে বলল। রাহুল, আমি খুব দুঃখিত। আমি ওর দিকে হেঁটে গেলাম। আমি হলুদ ত্রিপলটার অন্য পাশে হাঁটু গেড়ে বসলাম। আমি ব্যাগটার দিকে তাকালাম। আমি সেই মানুষটার দিকে তাকালাম যাকে আমি আমার ভাই বলে ডাকতাম। দুঃখ করো না, আমি বললাম। এটা তোমার দোষ ছিল না। সজল হাত বাড়িয়ে বডি ব্যাগের খসখসে কাপড়টা স্পর্শ করল। ওর আঙুলগুলো কাঁপছিল। আমার বিয়েতে তোর বেস্টম্যান হবার কথা ছিল, আহাম্মক। এখন টোস্টটা কে করবে? কলকাতায় আমরা যে হারিয়ে গিয়েছিলাম সেই গল্পটা সবাইকে কে বলবে? তুই ওদের বলবি, আমি বললাম, আর সবাই হাসবে। গল্প বলতে তো তুই এমনিতেও বরাবর আমার চেয়ে ভালো ছিলি।
তোমাকে ছাড়া আমি এটা করতে পারবো না, ও ফিসফিস করে বলল। হ্যাঁ, পারবে, আমি বললাম। রেঞ্জাররা এগিয়ে এলো। আমাদের এগোতে হবে বন্ধুরা, মালভূমিতে হেলিকপ্টার অপেক্ষা করছে। ওরা স্ট্রেচারটা তুলে নিল। সজল উঠে দাঁড়াল, ওর চোখ হলুদ ত্রিপলটার দিকে স্থির। ওকে ভেতর থেকে ফাঁপা দেখাচ্ছিল, ৪৮ ঘন্টা আগের মানুষটার একটা খোলস মাত্র। আমিও উঠে দাঁড়ালাম। আমি ওদের সাথে হাঁটার চেষ্টা করলাম, কিন্তু দড়িটা এখন আরও জোরে টানছিল। আমার শরীরটা দূরে সরে যাচ্ছিল, আর তার সাথে আমাকেও টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। ওরা যত এগোচ্ছিল, আমার নিজেকে ততই দুর্বল মনে হচ্ছিল। দাঁড়াও, আমি চেঁচিয়ে উঠলাম। রেঞ্জাররা তাদের আঁকড়ে ধরাটা ঠিক করে নেওয়ায় দলটা এক মুহূর্তের জন্য থেমে গেল। সজল অন্যদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে শেষবারের মতো গিরিখাতটার দিকে ফিরে তাকাল। সূর্য এখন পুরোপুরি উঠে গেছে, শেষ কুয়াশাটুকুও পুড়িয়ে দিচ্ছে। চারপাশটা উজ্জ্বল, স্পষ্ট এবং ভয়ঙ্করভাবে পরিষ্কার হয়ে উঠেছে। আমি তার দিকে এগিয়ে গেলাম। আমার অবশিষ্ট সমস্ত ইচ্ছাশক্তি দিয়ে আমি এই ঠান্ডাকে ঠেলে এগিয়ে গেলাম, সেই উত্তাপের স্ফুলিঙ্গটা খুঁজে পেতে, যা আমার মনে ছিল সমুদ্রের ধারের বাড়িটা থেকে, সেই দীর্ঘ গ্রীষ্মের দিনগুলো থেকে, বেঁচে থাকার আগুন থেকে। আমি হাত বাড়ালাম। এবার আমি তার ভেতর দিয়ে চলে গেলাম না, আমি একটা অলীক বাধা অনুভব করলাম। ক্ষণিকের জন্য উষ্ণতার একটা কাঁটা বিঁধে গেল। আমি সজলের কাঁধে হাত রাখলাম। সে কেঁপে উঠল। সে ঘুরে দাঁড়াল, কিন্তু সে আমাকে দেখল না। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই শূন্য বাতাসের দিকে সে তাকিয়ে রইল। তার চোখ এমন এক ভূতকে খুঁজছিল যার কোনো নাম সে জানত না। সে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। বাতাস তার চুলগুলো কপালে উড়িয়ে দিচ্ছিল। তার গালের ধুলোর ওপর দিয়ে একটা অশ্রু গড়িয়ে পড়ল। রাহুল, তুই কোথায় রে? সে ফিঁসফিঁস করে বলল। রাহুল, তুই কোথায় বন্ধু? এখানেই শেষ হলো আজকের গল্প খাদ। রাহুল জানতে পেরেছিল সত্যিটা, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সজল আজও পাহাড়ে যায় না, আর সেই খাদের কাছে রাতের বেলা এখনও নাকি একটা উপস্থিতি অনুভব করা যায়। তুমি কি বিশ্বাস করো মৃত্যুর পরেও কেউ আটকে থাকতে পারে? কমেন্ট করে জানাও। ডগস ফ্লাইটকে এখনই সাবস্ক্রাইব করো। প্রতি সপ্তাহে নতুন ভৌতিক গল্প শুধু তোমার জন্য। সবাইকে আমার প্রণাম। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ ভালো থেকো।